নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি শ্রী কামির উদ্দিন শেখ, সহশিক্ষক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। আজকে সরল সুদ কষার পর্ব 2। এর আগে আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পর্ব 2। চলো এখন আমরা একটু বোর্ডে যাই। তাহলে আজকে সরল সুদ কষার পর্ব 2 নিয়ে আমরা আলোচনা করব। এটা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। তা পর্ব 1-এ যেটা হয়েছিল সেটা একটু বলে দিই। কতগুলো ফর্মুলা, সরল সুদ কষা কাকে বলে, সরল সুদ কি, আসল কি, মূলধন কি, সমস্ত জিনিস তথ্য নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই সঙ্গে অনেকগুলো ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছিল। জাস্ট দু একটা ফর্মুলা আমি একটু স্টার্ট করে দিয়ে পর্ব 2 এর যে সমস্ত এসে টাইপের সাবজেক্টিভ বড় প্রশ্ন থাকে সেগুলো বেশ কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সরল সুদ কষার সূত্রগুলো নিয়ে একটু সংক্ষেপে বলে দেব। আমরা যখন কোনো টাকা ব্যাংক বা পোস্ট অফিসে রাখি বা কোনো ব্যাংক থেকে টাকা ধার নিই, যে টাকা ধার নেব, যত পরিমাণ টাকা ধার নেব সেটা হচ্ছে আসল। তাহলে যদি আমরা 5,000 টাকা ব্যাংক থেকে ধার নিই, তাহলে এটা হচ্ছে আসল, যেটাকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল। এটা হচ্ছে আসল। আসল ঠিক 2 বছর বা 3 বছর বা 1 বছর নির্দিষ্ট সময় পর আমরা ব্যাংকে যদি টাকাটা ধারটা শোধ করতে যাই, আমাকে অতিরিক্ত টাকা বেশি দিতে হবে। 5,000 টাকা দিলেই কিন্তু শোধ হবে না। ব্যাংকের নির্দিষ্ট একটা সুদের হার আছে, সেই অনুযায়ী আমাদেরকে একটা টাকা, হয়তো 6,000 টাকা দিতে হলো। 1 বছর পর ধারটা শোধ করলাম। এই যে টাকাটা দিতে হচ্ছে 1 বছর পর, ঠিক 1 বছর পর আমি যখন টাকা ধার শোধ করতে যাচ্ছি ব্যাংকে, তখন ব্যাংকে 6,000 টাকা দিতে হচ্ছে, 5,000 টাকা ধার আর 1,000 টাকা অতিরিক্ত। যে অতিরিক্ত টাকা ব্যাংক নেয় সেটাকেই সুদ বলে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে সুদাসল, এটাকে বলে সুদাসল। আর অতিরিক্ত যে টাকাটা নিচ্ছে, 1,000 টাকা ব্যাংক আমার কাছ থেকে নিচ্ছে, সেটা হচ্ছে সুদ, সরল সুদ। এইটা হচ্ছে সুদ। তাহলে 5,000 টাকা ধার নিয়েছিলাম আসল, 6,000 টাকা সুদাসল, 1,000 টাকা বেশি নিয়েছি, ব্যাংক বেশি নিয়েছে, সেটা হচ্ছে সুদ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুদ। সুদ বলতে বোঝায় এই অতিরিক্ত টাকা। আর সময় কি, 1 বছরের জন্য ধার নিয়েছিলাম। এটা ব্যাংক থেকে ধার নিতে পারি, কোনো ব্যক্তির কাছে যদি ধার নেওয়া হয়, দেখা হলো রাম শ্যামের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে। রাম ধার নিয়েছে, যে ব্যক্তি ধার নেয় তাকে অধমর্ণ বলে। আর যার কাছ থেকে ধার নেওয়া হয়, অর্থাৎ যে ধার দিচ্ছে, শ্যাম ধার দিচ্ছে রামকে, শ্যাম যখন রামকে ধার দিচ্ছে, শ্যাম হচ্ছে উত্তমর্ণ। বাংলায় টার্ম আছে উত্তমর্ণ আর অধমর্ণ। যাই হোক, আমরা ব্যাংক থেকে 5,000 টাকা ধার নিয়েছি, 6,000 টাকা শোধ করতে হচ্ছে সুদাসল। এই যে সুদ, এই সুদটা নির্ণয় করা হয় যে সূত্রের সাহায্যে, সেই সরল সুদের সূত্রটা একটু আমি আলোচনা করে দিই। সরল সুদ, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, বাংলায় বলা হয় সরল সুদ। এই সরল সুদ নির্ভর করছে আসলের ওপর, মানে কত টাকা আমি ব্যাংকে সুদ রাখবো, আসল কত সময়ের ওপর, এবং সুদের হার কত। তাই সরল সুদের ফর্মুলা হচ্ছে আসল গুণ সুদের হার গুণ সময়, কত সময়ের জন্য, বাই 100। এই পি, পি মানে ব্যাংকে আমি কত টাকা রেখেছি তার উপর নির্ভর করছে। ব্যাংকে আমি কত টাকা রেখেছি তার উপর আমাদের নির্ভর করছে। পি মানে আসল। এই পিটাকে বোঝানোর জন্য আমি পি আসল, সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক বার্ষিক সুদের হার, এটাকে রেট অফ ইন্টারেস্ট বলে। আর টি মানে সময়, টাইম, সময়, এটাকে অ্যাকচুয়ালি টাইম দিয়ে আমরা ডিনোট করি, বছর, কত বছর। এই হচ্ছে সরল সুদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্ক করব। আবার
আসল, সুদের হার, সময় নির্ণয় করার জন্য ছোট ছোট ফর্মুলা আমরা পর্ব 1-এ শিখেছি। তো যাই হোক, প্রথম যে ইম্পর্টেন্ট ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি আরেকবার বললাম। এরপর আমরা সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সমস্ত অঙ্ক করব। তাহলে আমাদের যে সমস্ত অঙ্কগুলো এখানে আলোচনা করব সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটু এসে টাইপের প্রশ্ন সাধারণত আমাদের পরীক্ষাতে 5 নম্বর করে দেওয়া থাকে। প্রশ্নগুলো 2 থেকে 3 বার পড়তে হয়। এই প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে সেটা ভালো করে বুঝে তারপর তাকে সমাধানের জন্য, প্রশ্ন ভালো করে না বুঝতে পারলে কিন্তু সমাধান করা সম্ভব হবে না। তাই প্রশ্ন ভালো করে বোঝা হচ্ছে প্রথম কাজ। তার জন্য 2 থেকে 3 বার ধৈর্য সহকারে ভালো করে পড়তে হয়। তা আমরা চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, প্রশ্ন 1, কোন মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে সুদে মূল্যে 560 টাকা এবং 5 বছরে সুদে মূল্যে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি না কত টাকা রাখা হয়েছে বা সুদের হার কত, কিছুই জানা নেই। শুধু বলা হচ্ছে কিছু টাকা ব্যাংকে রেখেছে, ঠিক 3 বছর পর সুদে আসলে 560 টাকা দিচ্ছে। আবার ওই টাকাটা যদি 3 বছর পর না তুলে 5 বছর পর নেওয়া হয়, তাহলে 5 বছরে সুদে মূলে, সবৃদ্ধিমূল বলে, সুদে মূলে বলে, সুদাসল বলে। সুদাসল, সবৃদ্ধিমূল, সুদে মূলে সবই একই কথা। তা সুদে মূলে 600 টাকা হয়। তাহলে মূলধন ও মূলধনের পরিমাণ মানে আসলের পরিমাণ কত, আর বার্ষিক শতকরা সরল সুদের হার কত। আসল এবং সুদের হার দুটো প্রশ্ন চেয়েছে, আসল কত টাকা এবং সুদের হার কত। তাহলে আমরা সরাসরি চলে যাই, আসলটাকে আসলভাবেই আমরা নোট করছি যে আমরা ব্যাংকে যে টাকাটা রেখেছি বা আসল, এই যে আসল, আর আসলের সঙ্গে আমি 5 বছরটা আগে নিচ্ছি, বড়টা 5 বছর, 5 বছরের সুদ, 5 বছরের সুদ, আসল এবং 5 বছরের সুদ মিলে হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে আমাদের প্রদত্ত যে টাকাটা রেখেছি এবং তার 5 বছরের সুদ মিলে হচ্ছে 600 টাকা। 600 টাকা হচ্ছে সুদ আসল, 5 বছরের সুদ সঙ্গে আসল যোগ আছে। আর তার আগে ছিল সেই আসল, যে পরিমাণ আসল, একই আসল, মূলধনটা একটাই, সেটা যদি 3 বছরের সুদের সঙ্গে যোগ করা হয় তখন সেটা হচ্ছে 560 টাকা। অর্থাৎ 3 বছরের জায়গায় যদি আমি 5 বছরে টাকাটা রাখি তাহলে সেই টাকাটা 560-এর জায়গায় কত হচ্ছে, 600 হয়ে যাচ্ছে, অর্থাৎ 40 টাকা বেড়ে যাচ্ছে। তাই এটা আমরা ক্লাস 9-এ একটা অপনয়ন পদ্ধতি শিখেছি, বিয়োগ করা, বা এই দুটো সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, সাধারণত বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, সাইন চেঞ্জ হবে, বিয়োগ বিয়োগ বিয়োগ। তাহলে আমরা এই আসলটা কেটে যাই। এই 5 বছরের সুদ আর 3 বছরের সুদ, এই যে 2 বছরের সুদটা কত টাকা বাড়লো, 3 বছর পর 5 বছর, মানে মাঝখানে 2 বছরের জন্য সুদ বেড়েছে 40 টাকা। তাই বিয়োগ করে পাচ্ছি আমরা 2 বছরের সুদ, 2 বছরের কেবলমাত্র সুদ, সরল সুদটা পাচ্ছি 40 টাকা। অর্থাৎ 2 বছরের আমরা সুদ নির্ণয় করতে পারলাম। আসল যখন নির্ণয় করব, 2 বছরের সুদটা 40 টাকা হলে 5 বছরের সুদটা নির্ণয় করব। কারণ 2 বছরের সুদটা জায়গায় 5 বছরের সুদ যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে 5 বছরের সুদটা যদি 600 টাকা থেকে বিয়োগ করা হয় তাহলে আমরা আসল পেয়ে যাব। 600 টাকার মধ্যে কি আছে, আসল আছে আর 5 বছরের সুদ আছে। তাহলে 5 বছরের সুদ কত, 2 বছরের সুদ 40 টাকা হলে 1 বছরের সুদ 20 টাকা, আর 1 বছরের সুদ 20 টাকা মানে 5 বছরের সুদ 5 20 100 টাকা, অর্থাৎ 100 টাকা হচ্ছে 5 বছরের সুদ। তাই আমরা এই 2 বছরের সুদটা থেকে আমরা 5 বছরের সুদ নির্ণয় করব। প্রথম করি 1 বছরের সুদ, অতএব 1 বছরের সুদ, 1 বছরের সুদ 20 টাকা। 1 বছরের সুদ আমাদের 20 টাকা। অতএব 5 বছরের সুদ কত, 5 20 100। টাকা।
এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ 5 বছরের সুদ নির্ণয় করলাম। কেউ যদি চায় 3 বছরের সুদ নির্ণয় করতে পারে, 3 বছরের সুদ নির্ণয় করলে 3 কুড়ি 60 টাকা বের করতে পারে, তাহলে 560 থেকে 60 বিয়োগ করবে। 3 বছরের সুদ নির্ণয় করলে আমি 560 থেকে বিয়োগ করে আসল নির্ণয় করতে পারবো। কেউ যদি 5 বছরের সুদ নির্ণয় করে তাহলে আমরা 5 বছরের সুদটা 600 টাকা থেকে বিয়োগ করব। 600 টাকার মধ্যে 5 বছরের সুদ ভরা আছে, তাই 5 বছরের সুদ নির্ণয় করলে 100 টাকাটা বিয়োগ করবো 600 টাকা থেকে। আর কেউ যদি 3 বছরের সুদ নির্ণয় করতে চায় সেটাও করতে পারে, সেক্ষেত্রে আমরা 560 থেকে বিয়োগ করব। অর্থাৎ 5 বছরের সুদ বিয়োগ করলে আমরা আসল নির্ণয় হয়ে যাবে। অতএব আসল, তাহলে নির্ণয় যে আসল, আমরা কত টাকা মূলধন রেখেছিলাম সেই মূলধনটা হচ্ছে 600 টাকা সুদ আসল থেকে আমরা এই 5 বছরের সুদটা বিয়োগ করব। 5 বছরের সুদটা বিয়োগ করলে কেবলমাত্র থাকবে আসল 500 টাকা। এই হচ্ছে আমাদের মূলধন। প্রথম প্রশ্নতে ছিল যে মূলধন কত, সেই মূলধন হচ্ছে 500 টাকা। এটা আমরা একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন রয়েছে, কোশ্চেন রয়েছে। এক হচ্ছে মূলধনের পরিমাণ কত, তাহলে মূলধন হচ্ছে 500 টাকা। এবার বার্ষিক সুদের হার নির্ণয় করো, সেটা তো সেকেন্ড পার্ট, সেটা আমরা করছি, এখনই করব। তাহলে প্রথম পার্টটা আমি আরেকবার বলে দিই যে একটা নির্দিষ্ট আসল এবং 5 বছরের সুদ মিলে হচ্ছে 600 টাকা। যেহেতু 5 বছরের সুদটা বেশি, তাই এটা উপরে প্রথম লাইন লিখলাম, নিচে 3 বছরের সুদটা দিলাম যাতে বিয়োগ করতে সুবিধা হয় আমাদের। নিচে আসল প্লাস 3 বছরের সুদ হচ্ছে 560 টাকা। যখনই বিয়োগ করব আসলটা বাদ চলে যাচ্ছে, 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা। সেখান থেকে আমরা 1 বছরের সুদ এবং 5 বছরের সুদ নির্ণয় করলাম। 5 বছরের সুদ হচ্ছে 100 টাকা। 5 বছরের সুদটা যখনই বিয়োগ করছি সুদাসল থেকে, অর্থাৎ 600 টাকা সুদাসল, 600 টাকা থেকে আমরা যখন 100 টাকা বিয়োগ করছি 500 টাকা হচ্ছে আসল। এবার যাই সুদের হার। আমরা সুদের হারের ফর্মুলা আমরা জানি, সুদের হারের ফর্মুলা আমাদের জানা আছে, সেই সূত্র দিয়ে করতে পারি, ঐকিকে করতে পারি। কারণ এই 500 টাকার 1 বছরের সুদ দেখলাম 20 টাকা, 1 বছরের সুদ 20 টাকা, তাহলে 500 টাকার যদি 1 বছরের সুদ 20 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? কারণ সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আমরা যদি চাই যে আমরা একটু ঐকিক নিয়মে করব, সেটাও করতে পারি। একটু ঐকিক নিয়মে সহজভাবে করতে পারি যে আসল 500 টাকা, তাহলে 500 টাকার 1 বছরের সুদ আমরা একটু আগে নির্ণয় করলাম 20 টাকা। পাঁচশো টাকার 1 বছরের সুদ 20 টাকা। 1 টাকার 1 বছরেই সুদ 20/500 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ নির্ণয় করাকে বলা হয় বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? চার টাকা। কি করে হচ্ছে? কাটাকুটি করলে হবে। 20/5, 20/5 কাটাকুটি করলে 4 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, অর্থাৎ বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার 4%। বার্ষিক সরল সুদের হার 4%। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টের উত্তর। প্রথম পার্টে ছিল আসল 500 টাকা, এটা একটা উত্তর। দ্বিতীয় পার্ট হচ্ছে বার্ষিক সরল সুদের হার কত? 4%। এটা ঐকিক ছাড়াও যদি কেউ ভাবে আমি সূত্র দিয়ে করব, সে কিন্তু করতে পারে, সূত্র দিয়েও কিন্তু করতে পারে। সুদের হারের সূত্র কি? সুদের হারের সূত্র হচ্ছে যে সুদের হার সমান 100 গুণ সুদ বাই আসল গুণ সময়। তাহলে আমরা জানি সুদের হার সমান 100 গুণ সুদ আই আসল গুণ সময়। এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে 100 গুণ সুদ কত টাকা? 20 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা 1 বছর, আর আসল হচ্ছে আমাদের 500 টাকা। 500 টাকা আসল, সময় 1 বছর, আর সুদ হচ্ছে 20 টাকা। তাই এটা যখনই আমরা কাটাকুটি করব, এটা আসবে 4। সুদের হার 4 একক। পরবর্তীকালে দেব আমরা উত্তর লেখার সময়। অতএব বার্ষিক সুদের হার 4%। এটা কিন্তু আমরা সূত্র দিয়েও করতে পারি, সেটা আমরা ডান দিকে দেখালাম।
তাহলে কেউ যদি সূত্র দিয়ে করতে চায় এটা সূত্র দিয়ে করতে পারে, সুদের হারের সূত্র দিয়ে। কেউ যদি ঐকিক নিয়মে করতে চায় ঐকিক নিয়মে করতে পারে, যার যেটা সহজ মনে হবে সেইভাবে করবে, দুটো পদ্ধতি কারেক্ট। তাহলে আমি আরেকবার বলে দিই, অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা এই ধরনের অঙ্ক ডিজিট চেঞ্জ করে দিতে পারে। এই হচ্ছে অঙ্ক। কোন মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরের সুদ আসল 560 টাকা এবং 5 বছরের সুদ আসল 600 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে প্রথমে আমরা যেটা সাজাবো যে আসল এবং 5 বছরের সুদ 600 টাকা, আর তারপর ঠিক নিচের লাইনে হবে আসল এবং 3 বছরের সুদ হচ্ছে 560 টাকা। যখন এটাকে বিয়োগ করব, আসল আর আসল কেটে যায়, 5 বছর থেকে 3 বছর বাদ দাও, 2 বছর কেবলমাত্র সুদ পাবে, 2 বছরের সুদটা পাবে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ 20 টাকা, এবং সেখান থেকে আমরা 5 বছরের সুদ নির্ণয় করলাম। 5 বছরের সুদ হচ্ছে আমাদের কত টাকা? 5 বছরের সুদ হচ্ছে 100 টাকা। 20 টাকা যদি 1 বছরে হয়, তাহলে 5 বছরের সুদ হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের 5 বছরের সুদ 100 টাকা, 5 × 100। এই 100 টাকা যখনই বিয়োগ করে দেব, তখন আমরা শুধু আসলটা নির্ণয় করবো। তাহলে আসল হচ্ছে 500 টাকা, আসল 500 টাকা। এবারে আসলের উপর আমরা সুদের হার নির্ণয় করতে পারি। আসল 100 গুণ সুদ বাই আসল গুণ সময়, 100 × I বাই P × T, এই ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা এই যে ঐকিক নিয়ম দিয়ে করতে পারি। 500 টাকার 1 বছরের সুদ 20 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত, আর 100 টাকার 1 বছরের সুদ কত। 100 টাকার 1 বছরের সুদ নির্ণয় করাকেই বলা হয় বার্ষিক সরল সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ নির্ণয় করাটাকে। তাহলে বার্ষিক সরল সুদের হার 4%। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1, প্রশ্ন 1। আমরা ঠিক আর একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো বারবার বলবো, 2 থেকে 3 বার পড়তে হবে এবং একটা মাথায় ফ্রেম তৈরি করতে হবে যে কি বলতে চেয়েছে প্রশ্নটা। তারপরের হচ্ছে কনসেপ্ট যখনই বুঝে যাওয়া যাবে, প্রশ্নটা বুঝে যাব আমি প্রশ্ন পড়ে, তখন সেটাকে সলভ করার জন্য আমরা কোনো রাফ স্কেচ করতে পারি কিনা, কিছু ভাবতে পারি কিনা, ভেবে সেটাকে সুন্দর করে ভেবে চিনতে তারপর আমাদের সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। তাই পরের কোশ্চেনে চলে যাই, প্রশ্ন 2। এরপর আমরা আসি দ্বিতীয় প্রশ্নে। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা বাস্তব জীবনেও ভীষণ কাজে লাগে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা, এই শূন্যগুলো কিন্তু কাউন্টিং করতে হবে যে কত টাকা, একটা শূন্য যেন কম বেশি না হয়, বারবার একটু কাউন্টিং করতে হবে যেন 4টে শূন্য। 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ি তৈরি করেছেন। ধার নেওয়ার ঠিক 1 বছর পর বাড়ি তৈরি করেছে। 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে বাড়ি করেছে 1 বছর ধরে, তারপর ভাড়াটা ঠিক 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর ভাড়া পেতে শুরু করেছে। বাড়িটি 5,200 টাকায় ভাড়া দেন প্রতি মাসে। প্রতি মাসে ভাড়া পাচ্ছে 5,200 প্রতি মাসে। কিন্তু ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন? খুব ভালো প্রশ্ন। তার মানে রহমত চাচা একটা প্ল্যান করেছে, ব্যাংক থেকেই ধার নিয়েছে 2,40,000 টাকা, নিয়ে বাড়ি তৈরি করেছে। 1 বছর বাড়ি তৈরি করতে সময় লেগেছে লাগু। 1 বছর পর এবার সেই বাড়িটাই ভাড়া দিচ্ছে, সে নিজে থাকছে না, ভাড়া দিচ্ছে। প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া পাচ্ছে। এবার প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া জমাচ্ছে, জমিয়ে জমিয়ে ঠিক কতদিন পর, কত বছর পর ব্যাংকের এই টাকাটা সুদ সহ শোধ করবে? আমার কিন্তু প্রথম 1 বছর কোনো ভাড়া পায়নি, তার পরের বছর থেকে ভাড়া পাচ্ছে। মানে আমরা যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, এটাকে ভাবার চেষ্টা করি প্রশ্নটাকে, যে ব্যাংক থেকে, এই হচ্ছে ব্যাংক, এই ব্যাংক থেকে রহমত চাচা কি করছে? 2,40,000 টাকা ধার নিচ্ছে। এই ব্যাংক থেকে ধার নেওয়ার ঠিক 1 বছর পর, 1 বছর ধরে বাড়ি করেছে, বাড়ি প্রস্তুত হয়নি, এখানে বাড়ি রেডি হয়ে গেছে, তার বাড়ি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ি, এই বাড়িতে তিনি ভাড়া দেবেন 5,200 টাকা করে ভাড়া মাসে, কিন্তু এটা কিন্তু মাসে মাসে। আর ব্যাংকে সুদের হার বলা হচ্ছে 12%। এবার ঠিক বাড়ি ভাড়ার টাকা উনি পাচ্ছেন,
আর ব্যাংকের টাকা তো এক সময় নিয়েছিল, সো ব্যাংকের যে টাকা সেই টাকার সুদ কিন্তু চলছে, সুদ তো দিতেই হবে, মানে চলছে। আর এটা বাড়ি ভাড়া চলছে। এক সময় এমন একটা সময় আসবে যে যত টাকা মানে ভাড়া পাচ্ছে, যত টাকা ভাড়া পাচ্ছে ঠিক তত টাকায় তার সুদ আসল মিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ 2,40,000 টাকা প্লাস মোট সুদ যত টাকা হবে সেই সুদ আসলটা সে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে সে করতে পারছে। ঠিক আছে, এই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে সে এটা করতে পারছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই জায়গাটা। তাহলে আমরা ঠিক কি করলাম, যদি এই ব্যাংকের লোন নেওয়ার ঠিক এক্স বছর পর উনি শোধ করতে চান, এক্স বছর, আমরা জানি না এক্স ধরবো, এক্স ধরলে সহজ হবে, আমি ব্যাপারটা অঙ্কটা করতে সহজ হবে। তাহলে এক্স বছর পর যদি উনি শোধ করতে চান, বাড়ি ভাড়া কিন্তু এক্স বছরের পাননি, x-1 এক বছরের কম পেয়েছেন। অর্থাৎ ব্যাংকের যে টাকাটা দিচ্ছে সেটা এক্স বছর পর, এক্স বছর পর সব শোধ করে দেবে, কিন্তু বাড়ি ভাড়ার টাকা পেয়েছে এক বছর কম। তাহলে এক্স বছরের সুদাসল, ব্যাংকের এক্স বছরের সুদাসল আর বাড়ি ভাড়ার x-1 বছরের যে ভাড়া সেটা সমান। x-1 বছরে যত টাকা ভাড়া পাই এক্স বছরে ব্যাংকের সুদাসল তত টাকাই হবে। অর্থাৎ একদিকে থাকছে এক্স বছরের ব্যাংকের সুদাসল আর ডান দিকে থাকছে x-1 বছর, আর একদিকে যেটা ডান দিকের কথা ভাবছি, এটা বাম দিকে যদি রাখি আমরা এক্স বছরের সুদাসল, ডান দিকে হবে x-1 বছরের বাড়ির ভাড়া। তাহলে এই দুটো সমান, এই সমীকরণ গঠন করে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারলেই উত্তর হয়ে যাবে যে ব্যাংকে ঠিক ব্যাংক থেকে লোন নেওয়ার কতদিন পর রহমত চাচা পুরো টাকাটা সুদাসল ব্যাংকের ধার শোধ করতে পারবে। তাই আমরা এবার এই অঙ্কটি জাস্ট আমরা একটু রাফলি বোঝালাম ছবি এঁকে, এবার এই অঙ্কটিকে আমরা কিভাবে সলভ করবো এবার দেখে নাও। সমাধানটা আমি একটু করে দিই, খুব সুন্দর অঙ্ক, প্রশ্নটা একটু ভালো করে পড়ে বুঝে করতে হবে সমাধান। তাহলে প্রথমে করলাম ধরি লোন নেওয়ার ব্যাংকে যে লোন নিয়েছিল, ব্যাংকে লোন নেওয়ার এক্স বছর পর, এক্স বছর পর সুদে মূলে সব শোধ করবে, সুদে মূলে শোধ করবেন। তাহলে এক্স বছরে সুদ কত, অতএব এক্স বছরের সুদ সমান পি ইন্টু আর ইন্টু t/100। সরল সুদের একটাই ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা যে পি ইন্টু আর ইন্টু t/100, যেখানে পি কি, পি মানে আসল, আসলটাকে আমরা পি বলে আছি, যেটার মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। ঠিক আছে, এই 2,40,000 টাকা হচ্ছে আমাদের আসল। আরটা কি, সুদের হার, বার্ষিক সুদের হার যেটা আর, সেটা ব্যাংকে হচ্ছে 12% বলা আছে। টিটা কত, টিটা হচ্ছে এক্স বছর, টি মানে টাইম, সেটা হচ্ছে এক্স বছর। এই মানগুলো আমরা বসাবো। তাহলে 2,40,000, শূন্যগুলো একটু কাউন্টিং করতে হবে, ইন্টু রেট 12% টাইম এক্স বাই 100, এই টাকাটা হচ্ছে আমাদের সুদ। শূন্য, দুটি শূন্য কেটে দাও, তাহলে আসছে 2,400 ইন্টু 12x, এটা হচ্ছে আমাদের টাকা, এটা হচ্ছে আমাদের সুদ। অর্থাৎ এক্স বছরের সুদ হচ্ছে 2,400 ইন্টু 12x। যদি আমরা এটা সরল করি, কাটাকুটি করি, তাহলে এটা পাবো এক্স বছরের সুদ। তাহলে সুদ আসল কত হবে,
সুদাসল হবে 2,40,000 সঙ্গে এটা যোগ হবে। অতএব ব্যাংকের x বছর পর সুদাসল হবে 2,40,000 প্লাস এই টাকাটা 2400 ইন্টু 12x, এই টাকাটা হচ্ছে আমাদের সুদাসল। ওকে, এই যে সুদাসল একটা বিশাল পরিমাণ সুদাসল, আসল এবং সুদ, এই টাকাটা সমান হবে x-1 বছরের বাড়ির ভাড়া। মাসে বাড়ির ভাড়া 5,200 টাকা। তাহলে এক বছরে বাড়ির ভাড়া কত? 12 দিয়ে গুণ করতে হবে 5,200-কে। তাহলে x-1 বছরে কত? x-1 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 5,200-কে x-1 দিয়ে গুণ করলে হবে না। 5,200-কে অনেকেই x-1 দিয়ে গুণ করে ভুল করে, ওটা এক মাসের ভাড়া। প্রথমে আমাকে বছরের ভাড়াটা বের করতে হবে, তারপর তাকে x-1 দিয়ে গুণ করব। সেই জায়গায় কিন্তু একটু সাবধানে থাকতে হবে যে এক মাসের ভাড়াকে 12 x-1 দিয়ে গুণ করব না, আমরা প্রথমে এক বছরের ভাড়া নির্ণয় করব। ঠিক আছে, এখন এক বছরের ভাড়া, এক বছরের বাড়ির ভাড়া 12 মাসে এক বছর, তাহলে 12 দিয়ে আমরা গুণ করব। 5,200 টাকা এক মাসে, তাকে 12 দিয়ে গুণ করলাম এবং গুণফল আকারে রেখে দিতে পারি, অসুবিধা নেই। অতএব আমরা যে বাড়ির ভাড়া পেয়েছি সেটা x-1 বছর, এক বছর কম পেয়েছি, বাড়ি তৈরি করতে সময় লেগেছে, x-1 বছরের ভাড়া। এই মোট ভাড়াটা আমরা নির্ণয় করব, x-1 দিয়ে গুণ করব। কাকে গুণ করব? এই যে x-1-কে গুণ করছি 5,200 ইন্টু 12, এইটা হচ্ছে আমাদের মোট বাড়ির ভাড়ার টাকা। এটাকে কিন্তু গুণ করে রাখছি না, আগেরটাও এইভাবে রেখেছি, আগেরটাও কিন্তু সুদাসল আমরা কিন্তু এইভাবেই রেখেছি, এটাকেও এইভাবে রাখলাম, কারণ সমীকরণ করার সময় আমাদের সরল করতে সুবিধা হবে। কেউ যদি ভাবে এটাকে গুণ করব, গুণ করে এটাকে সরল করব, করতে পারে, কিন্তু তার ক্ষেত্রে সময় সাপেক্ষ হবে এবং অনেকটা ক্যালকুলেশন হবে। এই টেকনিকে যদি আমরা গুণ আকারে রেখে দিই তাহলে সরল করতে বা সমাধান করতে আমাদের সহজ হবে, তাই আমরা এইভাবেই রেখে দিলাম। তাহলে আমরা শর্তে কি পাবো? এই টাকাটাই এর সঙ্গে সমান, কারণ এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে যে মোট সুদাসল ব্যাংকের যা, আর এই x-1 বছরের বাড়ি ভাড়া সমান। তাহলে শর্তে সমীকরণ সমাধান হয়। এবার শর্তে 2,40,000 প্লাস ব্র্যাকেটে হচ্ছে 2400 ইন্টু 12x সমান, একক দুই দিক থেকে কেটে যায় সমীকরণের, x-1 ইন্টু 5200 ইন্টু 12। এটা সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব এবং x এর মানটাই হবে উত্তর, যে ব্যাংকের লোন নেওয়ার ঠিক কত বছর পর, x বছর পর মানে কত বছর, সেই x এর মানটাই হবে আমাদের উত্তর। আমরা এটাকে এবার সমাধান করব সুন্দর করে। এই সমাধান করার সময় একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি? আমরা 100 দিয়ে ভাগ করছি, এটাকে 100 দিয়ে ভাগ করব, এটাকে 100 দিয়ে ভাগ করব, এটাকে 100 দিয়ে ভাগ করব। কারণ কি? প্রত্যেকটা জায়গায় দেখো, এখানে দুটি শূন্য আছে, এখানেও দুটি শূন্য আছে, এখানেও দুটি শূন্য আছে, তাই কমপক্ষে 100 দিয়ে যখন আমি ভাগ করছি, অর্থাৎ দুটি করে শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আসছে 2400 প্লাস এখানে ব্র্যাকেটের মধ্যে 24 ইন্টু 12 আসছে 12x, আর ডান দিকে এই দুটি শূন্য বাদ যাচ্ছে, x-1 ইন্টু 52 ইন্টু 12। তাহলে আমরা কি করলাম? 100 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম। সমীকরণ 100 দিয়ে প্রত্যেকটা উভয় পক্ষকে ভাগ করলে এটাও 100, দুটো শূন্য বাদ যাচ্ছে, এটাও দুটো শূন্য বাদ যাচ্ছে। আমি ওই জন্য আন্ডারলাইন করে দিয়েছি এই দুটো শূন্য নিচে, যে দুটো শূন্য বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলাম। এবার আবার আমরা উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করব, কারণ এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 গুণিতক 24 আছে, তাই উভয় পক্ষকে 12 দিয়ে কাটাকুটি করছি। আর সহজ করার জন্য উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে ভাগ করলে এটা হবে 12 দুগুণে 24 মানে 200, এটা কিন্তু 200 চলে আসবে, অর্থাৎ এটা চলে আসবে 2 নিয়ে 200 হয়ে যাবে। এটাও আসবে, 12 কেটে যাবে, শুধু এক্সট্রা থাকবে, এখানেও 12 কেটে যাবে, অর্থাৎ উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করলে হয় আমাদের, এটা যখন আমরা কেটে দিচ্ছি
আসছে 200, এটা আসছে 24x, আর ডান দিকে আসছে আমাদের 52 দিয়ে গুণ করো 52x মাইনাস 52, কারণ 12টা কেটে দিলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 52x মাইনাস 52। এবার এটাকে আমরা সমাধান করছি, খুব সহজ হয়ে গেল। এটাকে সমাধান করা কিন্তু আমাদের পক্ষে সহজ। এবার বা 200 যোগ 52 সমান ডান দিকে 52x মাইনাস 24x, 52x মাইনাস 24x, বা খুব সাবধানে সমাধানটা করতে হবে, কারণ এই সমাধানই তোমার কিন্তু উত্তর আনবে, এই সমাধানই তোমার কিন্তু x এর মান আনবে। তাহলে এটা হবে 252, ডান দিকে আসছে বিয়োগটা করো 28x, বা আমি আবার চেঞ্জ করছি 28x সমান 252, ডান বাম দিকে উল্টো করে দিলাম, এটা বাম দিকে আনলাম, এটা ডান দিকে আনলাম, সাইড চেঞ্জ করলাম, বা x এর মান যেটা আমাদের আনতে হবে এই। এবার এটা আমরা একটু কাটাকুটি করব, 7 দিয়ে কাটতে পারো বা একবারে 9 দিয়ে কাটতে পারো, 9 দিয়ে কাটতে পারো, 28 দিয়ে কাটলাম, 9 28 কে 28 আর 28 9, 28 কে 28 কে আমরা যদি 28 কে আমরা 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো 252। তাহলে আমরা x এর মান পাচ্ছি 9। একটু ভালো করে দেখো না। সো সমাধানটা একটু সাবধানে করতে হবে। সমাধানের টেকনিকটা কি? সমাধানের টেকনিকটা প্রথমে 100 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করলাম, 100 শূন্য কেটে গেল, এটা দুটো শূন্য কমে গেল, দুটো শূন্য কমে গেল। এরপরে উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করছি, এটা 12 দিয়ে ভাগ করলে 200টা 12টা ডিলিট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এটাও 12 কেটে গেল। এরপর আমরা সরল করার জন্য গুণ করে দিলাম, করে x এর মান নির্ণয় করলাম, x এর মান 9। অর্থাৎ রহমত চাচা ব্যাংকে যে লোন নিয়েছিল ঠিক তার 9 বছর পর করতে পারবে। এইভাবে কেউ যদি কেউ বাড়ি করতে চায়, প্র্যাকটিক্যালি 2,40,000 টাকা দিয়ে ছোট্ট একটা বাড়ি করে বাড়ি ভাড়া দিতে চায়, তার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। 12% যদি সুদের হার থাকে, একই ঘটনা ঘটবে যে সে ঠিক 9 বছর পর সে সমস্ত টাকা ব্যাংকের সুদ সহ সুদাসল একদম, মানে মূল আসল প্লাস সুদ সবকিছু সে শোধ করতে পারবে। তাহলে উত্তরটা হচ্ছে, অতএব লোন নেওয়ার 9 বছর পর, লোন নেওয়ার 9 বছর পর রহমত চাচা সুদে মূলে সব শোধ করে দিতে পারে, সব শোধ করে দেবেন। ঠিক 9 বছর পর সব শোধ করে দেবেন। এটা হচ্ছে আমাদের রহমত চাচার খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় একটি প্রশ্ন। আমি আরেকবার ব্যাপারটাকে আলোচনা করে দিই প্রশ্নটা অনুযায়ী। এই হচ্ছে প্রশ্ন যে রহমত চাচা 2,40,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে বাড়ি করার জন্য 12% সুদের হারে। 1 বছর পর বাড়ির ভাড়া দেওয়া শুরু করেছে, প্রতি মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া। তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে, আয় থেকে সেই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের টাকা শোধ করতে চাইছেন, লোন সুদে আসল সহ সব শোধ করতে চাইছেন। কত বছর পর? লোন নেওয়ার কত বছর পর? বাড়ি ভাড়া তৈরি করার পর হলে 8 বছর হতো, কিন্তু এখান থেকে টাইমটা বের করতে হবে। লোন নেওয়ার 9 বছর পর, কিন্তু বাড়ি ভাড়া যদি পাই সেখান থেকে যখন বাড়ি ভাড়া পাচ্ছে তার সাপেক্ষে কিন্তু 1 বছর পর। তাই আমরা এই ছবিটাকে দেখিয়েছিলাম যে লোন নিল, 1 বছর বাড়ি তৈরি করলো, এখান থেকে বাড়ি ভাড়া পেতে শুরু করেছে। পুরো সময়টা যদি লোন থেকে একেবারে শোধ, এখানে একেবারে শোধ করে দিচ্ছে, সব শোধ করে দিচ্ছে। তাহলে x বছর যদি তার সময় লাগে, তাহলে বাড়ি ভাড়া পেয়েছে x-1 বছর। যদি ব্যাংকে x বছর তার সময় লাগে, তাহলে বাড়ি ভাড়া পেয়েছে x-1 বছর। এই x বছরের ব্যাংকে আমরা সুদাসল বের করেছি, x বছরের সুদ বের করেছি, তার সঙ্গে সুদাসল 2,40,000 যোগ করে সুদাসল হয়েছে। একইভাবে x-1 বছরের আমরা বাড়ির ভাড়া তৈরি করছি, 12 মাসে হচ্ছে 12 দিয়ে গুণ, তারপর তাকে x-1 দিয়ে গুণ। মাসে যেহেতু ভাড়া, বছরের ভাড়া বের করে তারপর তাকে x-1 দিয়ে গুণ করেছি। এবার মোট সুদাসল সমান বাড়ি ভাড়ার মোট বাড়ি ভাড়া,
এটাকে সমীকরণটাকে সাবধানে আমরা সমাধান করলাম। প্রথমে প্রত্যেকটা রাশিকে অর্থাৎ উভয় পক্ষকে 100 দিয়ে ভাগ করলাম, দুটি শূন্য কেটে গেল। উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করলাম, করার পর আমরা সহজ হয়ে গেল। কারণ বড় সমীকরণকে সমাধান করতে গেলে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, তো আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম। করার পর এক্স এর মান নির্ণয় করতে পারলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বারবার প্র্যাকটিস করলে এবং সমাধানটা একটু সুন্দর করে করলে অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এই ধরনের অঙ্ক আমাদের বাস্তব জীবনে খুব প্রয়োগ হয়, বাস্তব জীবনে অনেকেই অ্যাপ্লাই করে। আমরা আশেপাশে দেখি অনেকজন এইভাবে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি, ফ্ল্যাট, বাড়ি, ঘর এইসব তৈরি করেন। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা পরের প্রশ্নে চলে যাবো, প্রশ্ন নম্বর 3। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রথিন বাবুর একটা অঙ্ক। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000, শূন্যগুলো কাউন্টিং করতে হবে, 4টে শূন্য আছে, 1,20,000 টাকা করে পাবে। তাহলে রথিন বাবু ব্যাংকে এমনভাবে টাকা রাখছে 2জন মেয়ের নামে যে প্রত্যেক মেয়ে যখনই বয়স 18 বছর হবে, কমপ্লিট 18 বছর হলেই কি হবে, প্রত্যেকে 1,20,000 টাকা করে ব্যাংক থেকে পাবে। এই 1,20,000 টাকা পাচ্ছে মানে সুদ আসল, যে টাকাটা রাখছে সেই টাকাটা প্লাস সুদ মিলে 1,20,000 টাকা। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, যে ব্যাংকে রেখেছে তার সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স, বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 18 বছর। 2জন মেয়ে, একজন 13 বছর বয়স, একজন 8 বছর বয়স, 13 বছর আর 8 বছর, বড় মেয়ে ছোট মেয়ে। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? খুব বাস্তব অঙ্ক। এইভাবে অনেক পরিবার মেয়ে বা ছেলের জন্য ভবিষ্যতের জন্য অনেকেই টাকা এইভাবে ফিক্সড ডিপোজিট করে বা ব্যাংকে রাখেন। তাহলে উনি ভেবেছেন যে প্রত্যেক মেয়ে যাতে 18 বছর হলে 1,20,000 টাকা করে পায়, তাই মেয়ের নামে কত টাকা রাখবে তার হিসেব উনি করছেন। ব্যাংকে সুদের হার 10% এবং মেয়ের বয়স বলে দিয়েছে, বড় মেয়ের বয়স এখন বর্তমানে 13 বছর এবং ছোট মেয়ের বয়স 8 বছর। 13 বছর যার বয়স সে তো পাবে 5 বছর পর, মানে 18 বছর বয়সে পাচ্ছে, সে এখন 13 বছর, তাহলে তার টাকাটা 5 বছরের জন্য রাখতে হবে। 5 বছর পর সুদাসল যেন 1,20,000 টাকা পায়। আর ছোট মেয়ের বয়স 8 বছর, তাহলে ছোট মেয়ের জন্য যদি তার নামে ব্যাংকে টাকা রাখতে হয় তাকে 10 বছরের জন্য রাখতে হবে, কারণ 8 বছর বয়স, আরো 10 বছর পর তার বয়স হবে 18 বছর। তাহলে ছোট মেয়ের জন্য 10 বছরের জন্য টাকা রাখতে হবে আর বড় মেয়ের জন্য 5 বছরের জন্য টাকা রাখতে হবে। এই 2 মেয়ের জন্য ব্যাংকে আলাদা আলাদা টাকা রাখবে। সেই টাকার পরিমাণ কত, বড় মেয়ের জন্য কত টাকা রাখবেন, ছোট মেয়ের জন্য কত টাকা রাখবেন, এটাই তার প্রশ্ন, আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্ন পড়লাম 2-3 বার, পড়ে ভালো করে বুঝে গেলে যে কি বলতে চেয়েছে প্রশ্ন কি বলতে চেয়েছে এটা বুঝে নেওয়াটা সব থেকে খুব কঠিন। পাটিগণিতের অঙ্ক হচ্ছে নিয়ম কি, প্রশ্ন পড়ে ভালো করে বুঝে নিতে হবে, তারপর তার অ্যাপ্লিকেশন, ক্যালকুলেশন, এইটুকুই তো ব্যাপার। তা আমরা প্রশ্ন ভালো করে বুঝে নিতে পারবো, বুঝে নিতে পারলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাই আমি একটু এবার দেখাই এটা। এই হচ্ছে, আমি একটা ছোট্ট ছবির সাহায্যে দেখাই যে এই হচ্ছে আমাদের 2জন মেম্বার। তাহলে এই 2জনের মধ্যে একজনের বয়স হচ্ছে 13 বছর আর একজনের বয়স হচ্ছে 8 বছর। আমি যদি ধরলাম যে এর জন্য এক্স টাকা রেখেছে ব্যাংকে এক্স টাকা, আর ছোট মেয়ের জন্য ওয়াই টাকা রাখছে, তাহলে যে পরিমাণই টাকা রাখুক, এক্স টাকা যে রেখেছে, ঠিক 5 বছর পর, কারণ 8 বছর, 13 বছর বয়স, 18 বছর হতে গেলে এখনো 5 বছর লাগবে, ঠিক 5 বছর পর তার বয়স হবে 18 বছর। তাহলে 18 থেকে 13 বাদ দিলে 5 বছর। এই এক্স টাকাটা কি হচ্ছে, 5 বছর পর ব্যাংকের সুদের হার 10%, কত টাকা হচ্ছে, 1,20,000 টাকা। 1,20,000 টাকা, তাই তো বলেছে 1,20,000 টাকা করে মেয়ে পাচ্ছে। তাহলে সুদ আসল হচ্ছে 1,20,000 টাকা। এক্স টাকা রেখেছে 5 বছরের জন্য 10%। এক্স টাকার 5 বছরে সুদ আসল কত আমরা বের করবো, সেটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এক্স এর মান পেয়ে যাব। একই ধরনের অঙ্ক দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে, কোনো প্রবলেম নেই। আমরা যদি এটা ওয়াই টাকা রাখি এবং ঠিক
আমরা যেটা পাচ্ছি এক্ষেত্রেও 1,20,000 টাকাই সুদাসল হবে। ওয়াই টাকাটা 10% সুদের হারে, শুধু সময়টা কিন্তু 10 বছরের জন্য হবে, কারণ এটা 18 বছর বয়স হতে সময় লাগবে 10 বছর। তাহলে কত টাকা রাখলে, ওয়াই মানে ঠিক কত টাকা রাখলে 10 বছর পর 1,20,000 টাকা হবে, এটা একটা অঙ্ক। এখানে একটা অঙ্ক, একই টাইপের দুটো জিনিস, একটা 5 বছরের জন্য সুদাসল আর একটা 10 বছরের জন্য সুদাসল। এর জন্য কত টাকা রাখবে, এর জন্য কত টাকা রাখবে, এই তো প্রশ্ন, আর কিছুই নেই। তাহলে আমরা এক্স টাকা ধরে সুদাসল নির্ণয় করে এক্স এর মান নির্ণয় করব, ওয়াই টাকা ধরে সুদাসল নির্ণয় করে ওয়াই এর মান নির্ণয় করব। ঠিক আছে, এটা আমরা এবার সমাধানে যাই। এটা জাস্ট একটু রাফলি বোঝালাম। এবার অঙ্কটি আমরা পরীক্ষায় যখন আসে তখন আমরা কিভাবে করব সেটা হচ্ছে সমাধান। সমাধানে আমি একটু দেখাচ্ছি। ধরি বড় মেয়ের জন্য রথিনবাবু বড় মেয়ের জন্য এক্স টাকা ও ছোট মেয়ের জন্য ওয়াই টাকা ব্যাংকে রাখবেন। ব্যাংকে রাখেন, এটা ধরলাম যে এক্স টাকা রেখেছে ছোট বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য ওয়াই টাকা। এবার এই বড় মেয়ের বয়স যেহেতু 13 বছর, তাই আমরা কি করব, বড় মেয়ের রাখছে 5 বছরের জন্য। বড় মেয়ের অঙ্ক আমরা আগে করব। এখানে যেটা সময় হবে 18 বছর থেকে 13 বছর বাদ দিলে আমরা হচ্ছে 5 বছরের জন্য আমরা ব্যাংকে টাকা রাখব। আসল তো জানি, আসল মানে পি আর সময় মানে টি, তাহলে সেটা হচ্ছে এক্স টাকা রেখেছি। সুদের হার কত, আর সুদের হার বার্ষিক সুদের হার 10%। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা দিয়ে সুদ নির্ণয় করব। সুদ, সরল সুদ, সুদ বলতে পারি, বা আমরা সরল সুদের সূত্র তাই সরল সুদ বলতে পারি। সরল সুদ হচ্ছে 100 পি গুণ আর গুণ টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। এই সূত্র দিয়ে আমরা সুদ নির্ণয় করব। তাহলে পি হচ্ছে এক্স, আর হচ্ছে 10%, টাইম কত, টাইম হচ্ছে 5 বছরের জন্য রাখতে হবে, যেহেতু 13 বছর 13 বছর বয়স বড় মেয়ের, বাই 100। এই টাকাটা হচ্ছে মোট সুদ, কাটাকুটি করো, তার মানে এক্স বাই 2। সুদাসল কত, সুদটা পেলাম, সুদাসল সুদাসল হচ্ছে আসল প্লাস সুদ। এক্স টাকা আসল, এক্স টাকা রাখা হয়েছিল, তাহলে যোগ করে পাচ্ছি আমরা 3x/2 টাকা। এটা হচ্ছে আমাদের সুদাসল। আমি আরেকবার বলে রাখি, বড় মেয়ের বয়স 13 বছর, তাই সময় লাগবে 5 বছরের জন্য আমাদের রাখতে হবে টাকা। আসল এক্স টাকা রেখেছি ধরলাম, সুদের হার 10%, তাহলে সরল সুদের ফর্মুলা দিয়ে আমরা কিন্তু সুদ নির্ণয় করলাম x/2 টাকা। শর্তে সুদাসলটা হচ্ছে x প্লাস x/2 সমান এত। এই টাকাটাই বলা আছে 1,20,000, 1,20,000 টাকা। এই টাকাটা যেটা সুদাসল পাচ্ছে, বড় মেয়ে যেটা পাবে সেটা সুদাসল পাবে। তাহলে শর্তে 3x/2 সমান 1,20,000, সেখান থেকে x এর মান পেয়ে যাব। একই নিয়ম প্রয়োগ করব ছোট মেয়ের ক্ষেত্রে। শর্তে 3x/2 সমান 1,20,000 টাকা তো থাকছে না, সমীকরণের কোনো একক হয় না, দুই দিক থেকে টাকাটা কেটে যায়। তাহলে x এর মান 1,20,000 ইন্টু 2/3, কাটাকুটি করি, শূন্যগুলো ঠিক করে সাবধানে কাউন্টিং করবে, শূন্যর ভুল মারাত্মক।
এই ধরনের বড় বড় ডিজিটের ক্ষেত্রে শূন্যর ভুল হতে পারে, অনেকগুলো শূন্য কম বেশি হয়ে যেতে পারে। 80,000 টাকা, 80,000 টাকা, অর্থাৎ বড় মেয়ের জন্য তাকে 80,000 টাকা রাখতে হবে। 5 বছরের জন্য 80,000 টাকা রাখলে তো সে 1,20,000 টাকা পাবে। অতএব লিখে নাও, বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রাখতে হবে, ব্যাংকে জমা রাখতে হবে। যদি বড় মেয়ের জন্য 80,000 টাকা ব্যাংকে রাখেন উনি, তাহলে ঠিক 5 বছর পর 1,20,000 টাকা পাবে। তার মানে আমাদের আসল নির্ণয় করতে হচ্ছে, আমাদের আসল নির্ণয় করতে হবে, সুদাসল দেওয়া আছে, আর কিছুই নেই। আসল কত, সুদাসল দেওয়া আছে। আমি আরেকবার বলে দিই বড় মেয়ের ব্যাপারটা, যে 5 বছরের জন্য রেখেছি x টাকা, সুদের হার 10%, আমরা সুদ নির্ণয় করলাম x/2 টাকা, x/2 টাকা হচ্ছে সুদ। তাহলে সুদাসল হচ্ছে x প্লাস x/2 মানে 3x/2, এটা হচ্ছে সুদাসল। এই সুদাসলটা দেওয়া আছে 1,20,000 টাকা, অর্থাৎ x এর মান 80,000 টাকা। বড় মেয়ের জন্য 80,000 টাকা রাখবে। এবার তোমরাও যদি একই নিয়ম প্রয়োগ করো ছোট মেয়ের জন্য, একই অঙ্কের মধ্যে দুটো ভাগ, একই জিনিস তোমরা নিজেরাই করতে পারবে। ছোট মেয়ের জন্য y টাকা রেখেছে 10 বছরের জন্য, সুদের হার একই 10%, y এর মান কত, সেও পাবে সুদাসল 1,20,000 টাকা। তো একই ধরনের একই নিয়ম আর একবার প্রয়োগ করতে হবে y টাকা ধরে। যেহেতু এখানে x টাকা ধরেছি, দ্বিতীয় ছোট মেয়ের ক্ষেত্রে আমরা সেটা y টাকা ধরবো। তাহলে আমাদের প্রথমেই ধরা আছে যে বড় মেয়ের জন্য x টাকা, ছোট মেয়ের জন্য y টাকা। এবার ছোট মেয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। বড় মেয়ের ব্যাপারটা হয়ে গেল যে 80,000 টাকা রাখতে হবে। এবার আসে ছোট মেয়ে। ছোট মেয়ের জন্য আসল যে টাকাটা জমা রাখবো সেটা হচ্ছে y টাকা। এটা আমরা y টাকা ধরেছি প্রথমে। ছোট মেয়ের জন্য টাকা রাখতে হবে কত বছরের জন্য, এখন বয়স 8 বছর, 18 বছর বয়সে টাকা পাচ্ছে, তার মানে 10 বছরের জন্য রাখতে হবে। 10 বছরের জন্য সময় ব্যাংকে রাখতে হবে। সুদের হার কত, সো আমরা এটা টাইম, এটা আসল p, আর সুদের হার আর, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার ব্যাংকে হচ্ছে 10%। এখান থেকে আমরা কি করব, সুদ নির্ণয় করব। সরল সুদ সমান p ইন্টু আর ইন্টু টি বাই 100। যে সূত্র p আর t কি জিনিস বলেই দিয়েছি উপরে, প্রত্যেকটা অঙ্কে বলা আছে। আসল y টাকা, সুদের হার 10%, সময় হচ্ছে আমাদের 10 বছর বাই 100। এই টাকাটা হচ্ছে আমাদের সুদ। এটাকে যদি আমরা সরল করি, খুব সহজ ব্যাপার, কারণ এই যে 10 10 100 কেটে যায়, অর্থাৎ সরাসরি আমাদের আসছে y টাকা। এটা হচ্ছে y টাকা। এই y টাকাটা হচ্ছে সরল সুদ। y টাকা রেখেছিলাম, শুধু y টাকা, আসল y টাকা, সুদ y টাকা। তাহলে সুদ আসল y প্লাস y 2y টাকা। y যদি আসল হয়, সুদ যদি y টাকা হয়, তাহলে সুদ আসল কত, সুদ আর আসল আগেরটাই হয়েছিল। ভালো করে দেখো, বড় মেয়ের ক্ষেত্রে x/2 হয়েছিল সুদ, x/2 হয়েছিল সুদ, নিয়ে সুদ আসল x এর সঙ্গে যোগ হয়েছে 3x/2। আর এখানে মজার ব্যাপার, 10 বছরের জন্য রাখা হয়েছে, তাই এখানে y টাকাটা আরো y টাকা সুদ হয়েছে, y টাকার সুদ y টাকা। তাহলে এখানে আমরা করব সুদ আসল। অতএব সুদ আসল, সুদ আসল হচ্ছে y আসল আর y হচ্ছে সুদ, মানে 2y টাকা। শর্তে এই টাকাটা হচ্ছে সুদ আসল, মানেই ছোট মেয়ে 18 বছর বয়সে যে টাকাটা ব্যাংক থেকে পাচ্ছে 1,20,000 টাকা। সমীকরণের কোনো একক হয় না, সমীকরণের একক দেব না, আমরা সমাধান করলে খুব সুন্দরভাবে 60,000 টাকা পেয়ে যাবো, 60,000। তাহলে y এর মান 60,000 টাকা। 2y সমান 1,20,000 হলে y এর মান 60,000। অর্থাৎ ছোট মেয়ের জন্য কম টাকা রাখতে হবে। কেন কম টাকা রাখতে হচ্ছে, 10 বছরের জন্য রাখছে বলে। বড় মেয়ের যেমন 5 বছরের জন্য রাখতে হচ্ছে, 13 বছর বয়স, 5 বছর পর টাকাটা সে ফেরত পাচ্ছে সুদ আসল, তাই তার জন্য 80,000 টাকা রাখতে হচ্ছে।
আর ছোট মেয়ের বয়স কম 8 বছর, তার ব্যাংকে থাকছে 10 বছরের জন্য, তাই সুদের পরিমাণ বেশি হবে, তাই এখানে আমাকে আসল কম টাকা রাখতে হচ্ছে বড় মেয়ের তুলনায়, মানে এখানে 60,000 টাকা রাখতে হচ্ছে। সো উত্তর হবে অতএব ছোট মেয়ের জন্য তিনি মানে রথীন বাবু তিনি 60,000 টাকা জমা রাখবেন, মানে ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে যদি 60,000 টাকা জমা দেয় তাহলে সে ডবল পেয়ে যাবে, 1,20,000 টাকা পেয়ে যাবে 10 বছর পর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারবার এটাকে ব্যাখ্যা করেছি। প্র্যাকটিক্যাল বর্তমান মানে সমাজেও অনেকেই কিন্তু এই ধরনের অঙ্ক বা এই ধরনের প্রয়োগ হয়, অনেকেই বাড়িতে বা ছেলের জন্য মেয়ের জন্য ব্যাংকে টাকা এইভাবে হিসেব করে রাখেন, যারা অঙ্ক জানে তারা রাখে। তাহলে আবার আমি বলে রাখি যে দুজন মেয়ে, একজনের বয়স 13 বছর, একজনের বয়স 8 বছর, বড় মেয়ে ছোট মেয়ে, আমরা এক্স টাকা ধরলাম, এটাকে ওয়াই টাকা ধরলাম। এ 5 বছরের জন্য রেখেছে 10% সুদের হারে, এটা 10 বছরের জন্য রেখেছে 10% সুদের হারে। প্রত্যেকেই একই পরিমাণ টাকা পাচ্ছে, 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে কার জন্য কত টাকা রাখতে হবে? বড় মেয়ের জন্য এক্স টাকা, ছোট মেয়ের জন্য ওয়াই টাকা। বড় মেয়ের অঙ্ক যখন করলাম আমরা 5 বছরের জন্য এক্স টাকার 5 বছরে সুদ বের করলাম x/2 টাকা, সুদ আসল হচ্ছে 3x/2 টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে 3x/2 সমান 1,20,000, সেখান থেকে এক্স এর মান পেলাম 80,000, অর্থাৎ বড় মেয়ের জন্য 80,000 টাকা রাখতে হবে। সিম্পল, একই জিনিস প্রয়োগ করলাম ছোট মেয়ের জন্য। ছোট মেয়ের ব্যাপারটা কি, ও ওয়াই টাকা রেখেছি 10 বছরের জন্য, বার্ষিক সুদের হার 10%, তাহলে এর সুদ হচ্ছে ওয়াই টাকা। ওয়াই টাকা রেখেছি, ওয়াই টাকা সুদ পাচ্ছি, মানে ডাবল হয়ে গেল 2y টাকা, সুদ আসল 2y টাকা। তাহলে শর্তে 2y টাকাই হচ্ছে 1,20,000 টাকা, ওয়াই এর মান 60,000 টাকা, অর্থাৎ ছোট মেয়ের জন্য তিনি 60,000 টাকা ব্যাংকে রাখবেন। ছোট মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রাখবে? 60,000 টাকা উনি রাখবেন ব্যাংকে। এই হচ্ছে আমাদের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দুবার করে রিভিশন দিয়ে আলোচনা করে দিলাম। আশা করি এটা প্র্যাকটিস করলে ভুলবে না বা পারবে তোমরা, খুব একটা ব্যাপার নয়। আমরা এরপরে লাস্ট প্রশ্নে চলে যাই, একটু লাস্ট প্রশ্ন আমাদের, তারপর তোমাদের বাড়িতে একটা প্র্যাকটিস দেব। এটা খুব ভালো একটা প্রশ্ন, হ্যাঁ। তা এই প্রশ্নটা কি বলতে চেয়েছে, এটা দীপুবাবুর একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, দীপুবাবু নাম দিয়ে একটা অঙ্ক দেওয়া হয়েছে। কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ঠিক আছে, ব্যাংকের সুদের হার 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে, একেবারে 1 জানুয়ারি প্রথমেই 15,000 টাকা জমা দিল, একবার বছরের শুরুতেই 15,000 টাকা জমা দিল। 3 মাস পর তার মনে হলো টাকার অভাব হলো, তাই 3,000 টাকা তুলে নিলেন। অদ্ভুত ব্যাপার, 3,000 টাকা তুলে নিলেন। 15,000 টাকা ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ধরছি তর্কের খাতিরে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হয়ে গেল। 3 মাস পর উনি টাকাটা তুলে নিলেন, 3,000 টাকা, সব টাকা তুলে নি, 3,000 টাকা তুলেছে, 12,000 টাকা আছে তখনও, তুলে নিল। তারপর কিছুদিন পর আবার টাকা তুলে নেওয়ার ঠিক 3 মাস পর, আরো 3 মাস পর, টাকা তুলে নিল 3 মাস, ঠিক তার আরো 3 মাস পর তিনি 8,000 টাকা জমা দিলেন। তার কাছে টাকা হয়তো এসেছে, আরো 8,000 টাকা জমা দিয়েছে। 15,000 ছিল, 3 মাস পর 3,000 তুলে নিল, থাকে কত? 12,000 টাকা। ওই 12,000 টাকা সুদ হতে হতে যে 3 মাস পর 8,000 টাকা জমা দিল, মানে 20,000 টাকা হয়ে গেল। 12 আর 8 20, 20,000 টাকা হয়ে গেল। তারপর বাকি 6 মাস চলো, 3 মাস হচ্ছে, প্রথম 3 মাস ছিল 15,000 টাকার সুদ, পরের 3 মাস সুদ পাচ্ছে সে 12,000 টাকার। তাহলে 3 মাস 3 মাস 6 মাস কেটে গেল। আর পরের 6 মাস, বছরের যেটা বাকি 6 মাস থাকে, সেই টাকাটা 20,000 টাকা ছিল, সেই 20,000 টাকা সুদ। তার মানে 8,000 টাকা জমা দেওয়ার পর 20,000 টাকা হলো, 12 আর 8 20,000, সেই 20,000 টাকা সুদ পাচ্ছে বাকি 6 মাসের। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? অদ্ভুত। তাহলে বছরের শেষে তিনি কত টাকা সুদ পাবেন, আর আসল তো ওনার যত টাকা ছিল সব মিলে সুদ আসল কত হবে, সেটা হচ্ছে প্রশ্ন। খুব ভালো অঙ্ক, আমি রাফলি একটু ছবি এঁকে বোঝাচ্ছি, তারপর আমি অঙ্কটাকে করার চেষ্টা করব। তাহলে আমাদের দীপুবাবু কি করেছে? দীপুবাবু প্রথমেই ব্যাংকে, আচ্ছা একটা রাফলি একটা ব্যাংকের উল্লেখ করি, এই ব্যাংকে প্রথমেই 15,000 টাকা রেখেছেন উনি, ঠিক আছে, বছরের শুরুতে, একেবারে শুরুতেই, ঠিক 3 মাস পর, এটা 3 মাস, আমাদের তো বছরে হিসাব করতে হয়, 3 মাস মানে
বছর যদি হয় তাহলে সেটা 3/12 বছর, 12 দিয়ে ভাগ করবো মানে 1/4 বছর। আমরা যদি বছর বলি 1/4 ভাগের 1 ভাগ। এর ঠিক 3 মাস পর উনি 3,000 টাকা তুলে নিলেন, 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 থেকে 3,000 বাদ দাও, তাহলে 12,000 থাকে। আমি একটু মাইনাস করে দেখাচ্ছি যে 3,000 মাইনাস হয়ে গেল। এবার এই টাকাটার চলছে সুদ, আরো 3 মাস পর, আরো 3 মাস মানে 1/4 বছর, আরো 3 মাস পর কি করলো, 8,000 টাকা জমা দিল, মানে এখানে প্লাস 8,000, 8,000 টাকা জমা দিলেন। এই 8,000 টাকা জমা দেওয়ার জন্য, 8,000 টাকা জমা দেওয়ার জন্য তার টাকার পরিমাণ হয়ে গেল 20,000 টাকা। এটা ফাইনাল ছিল 15,000, হয়ে গেল 12,000, তারপরে হচ্ছে 20,000। এবার এটা ঠিক 6 মাস, এটা ঠিক 6 মাস, কারণ এই কারণে 6 মাস আমাদের বছরের শেষে আমরা হিসেব করছি 1 বছরে, 1-2 বছর। এই এটা হচ্ছে প্রশ্ন, কত টাকা আমরা পাচ্ছি। তাহলে ফিগারটা কি হচ্ছে, আমাদের যেটা হচ্ছে যে ব্যাংকে 15,000 টাকা রেখেছিল, 3 মাস পর 3,000 টাকা তুলে নিল, 12,000 টাকা, 12,000 টাকা সুদ চলছে, চলতে চলতে আরো 3 মাস পর 8,000 টাকা জমা দিয়ে 20,000 টাকা হচ্ছে, আরো 6 মাস পর এখানে আমরা কত টাকা ফেরত পাবো, মানে এখানে সুদ কত টাকা পাবো বা সুদের সঙ্গে আসল যোগ করলে কত টাকা হবে, এটাই প্রশ্ন। ব্যাংক থেকে সুদ আসল কত টাকা পাবো, সুদে আসলে কত টাকা পাবো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 3টে পার্ট, একটা পার্ট 15,000 টাকা সুদ বের করো 3 মাসের। সেকেন্ড সুদ হচ্ছে, যদি এটা প্রথম সুদ আমরা I1 ভাবি, এটা I1, পরের সুদটা হচ্ছে I2, দ্বিতীয় ক্ষেত্রে সুদ পাচ্ছি 12,000 টাকার, আর তৃতীয় ক্ষেত্রে আমরা সুদ পাচ্ছি, সব 3 বার সুদ পাচ্ছি, 3 রকম। কেন 3 রকম? প্রথমে তো টাকার আসল টাকা ছিল 15,000 টাকা, তার উপর সুদ আমাকে নির্ণয় করতে হচ্ছে 3 মাসের, তাহলে সুদ একরকম হবে I1। 12,000 টাকা হচ্ছে পরের 3 মাসের সুদ, 3,000 টাকা তুলে নিয়েছে বলে, তাহলে আসলের উপরে তো ব্যাংক সুদ দেবে, তাহলে 12,000 টাকা সুদ আমাকে, যে পরিমাণ আসল আমি ব্যাংকে রাখবো বা জমা দেবো তারই উপর সরল সুদের নিয়ম হচ্ছে সুদ দেবে। ঠিক আছে, তাহলে 12,000 টাকার সুদ কত 3 মাসের বের করবো, এটা এই ধরনের একটা সুদ পাবো। পরে আবার চেঞ্জ হয়ে 20,000 টাকা হয়ে গেল আসল। আসল যখন 20,000 টাকা হচ্ছে, তখন বছরের শেষ হতে আরো 6 মাস বাকি, সেই 6 মাসের আমাদের সুদ নির্ণয় করতে হবে 20,000 টাকার। তাহলে 3 ধরনের সুদ মোট যোগ করলে পাবো বছরের শেষে কত টাকা সুদ পাবো। আর আসল কত টাকা, আসল তো 20,000 টাকা, 15,000 টাকা তো ছিল না, সেটা চেঞ্জ হয়ে 20,000 টাকা হয়ে গেছে। 15,000 টাকা পরিবর্তন হয়ে 12,000 টাকা হয়েছিল, কিন্তু আবার সেটা 20,000 টাকা হয়ে গেছে। সো 20,000 টাকা হচ্ছে আমাদের আসল। এগুলো, এই 3টে আসল ভুল করে যোগ করবে না, 3টে আসল যোগ করা যাবে না। আমাদের এই আসলগুলো চেঞ্জ হয়ে হয়ে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফাইনাল আসল 20,000 টাকা। এই 20,000টার সঙ্গে 3 ধরনের সুদ যোগ করতে হবে, তবেই আমরা সুদ আসল পাবো। 20,000 প্লাস 3 ধরনের সুদ। কেন 3 ধরনের সুদ? প্রথমে 15,000 টাকা সুদ, তারপর 12,000 টাকা সুদ, তারপর 20,000 টাকা সুদ। আসল যেহেতু পরপর পরিবর্তন হচ্ছে সময়, নির্দিষ্ট সময় পরপর, তাই সুদটা আমরা আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। সেই 3 ধরনের সুদটা যোগ করে আমরা 20,000-এর সঙ্গে যোগ করব। অনেকে ভুল করে আসল মানে 3টেই ভাবে, না, আমরা তো আসল ছিল 15,000, হয়েছিল 12,000, তারপরে ফাইনাল 20,000, এই 20,000 টাকাই আসল, এর বেশি টাকা নেই ব্যাংকে, 20,000 টাকাই জমা দেওয়া হয়েছিল বছরের, মানে ফাইনাল যেটা আমাদের আসল সেটা হচ্ছে 20,000 টাকা। ওকে, তো যাই হোক, এই স্কেচটা বুঝে নিয়েছো, এটা দেখে অনেকে অঙ্ক করে নিতে পারে, এইটা দেখে অঙ্ক করে নিতে পারো তোমরা। শুধু সুদ সমান আসল গুণ সুদের হার গুণ সময় বা PRT/100, এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। চলে যায় এবার অঙ্কে সমাধান। এটা তো আমি ছবি নিয়ে বোঝালাম একটু, এবার আমরা চলে যাবো এই অঙ্কটাকে সমাধান কিভাবে করব। যেটা আমাদের পরীক্ষার খাতায় সাধারণত করতে, এটা তো বোঝানোর কনসেপ্ট হলাম, ঠিক আছে। প্রথমে 15,000 টাকা রেখেছিল, সেই 15,000 টাকার 3 মাস, 3 মাস বা 3/12 বছর, তাই তো, বছরের সুদ আমরা নির্ণয় করব, এটা প্রথম নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমাদের আসল মানে পি, পি সমান হচ্ছে 15,000 টাকা, সময় টাইম 3 মাস, তার মানে
3 মাস মানে 3/12 মানে 1/4, 1/4 বছর, এটা হচ্ছে সময়। সুদের হার, ব্যাংকে সুদের হার এখানে দেওয়া ছিল, ব্যাংক যখন রাখে প্রশ্নে ব্যাংকে সুদের হার এই যে 5%, ব্যাংকের সুদের হার 5%। সো আমরা ব্যাংকের সুদের হারটা যেহেতু প্রশ্নে ছিল, আমরা প্রশ্নটা একটু দেখে নিলাম যে ব্যাংকের সুদের হার কিন্তু 5%, বার্ষিক 5%। এই তথ্য দিয়ে আমরা প্রথমে সুদ, সরল সুদ বের করব। এটাকে আমি নাম দিচ্ছি I1, কেন 3বার সুদ বের করতে হবে। P ইন্টু আর ইন্টু টি বাই 100, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটি করছি। পি এর মান হচ্ছে 15,000 টাকা, 5%, সময় 1/4 বছর মানে 3 মাস, বাই 100। সুন্দর করে আমরা 0 0 0 0 কেটে দিলাম, আসছে 750/4 টাকা। ভগ্নাংশ এসে যাচ্ছে, কিছু করার নেই, দশমিকে আমাদেরকে প্রকাশ করতে হবে। 4 8 72, 30, 4 7 28, 4 5 20। তোমরা একটু রাফে করবে, তোমরা না একটু রাফে 4 দিয়ে ভাগ করবে 750-কে, কারণ মুখে মুখে করতে যাবে না। তাহলে আসবে 187.50 টাকা। এটা হচ্ছে প্রথম সুদ 3 মাসের 15,000 টাকা। কারণ এটা তো চেঞ্জ হচ্ছে, 3 মাস পর তো যে আসলটা চেঞ্জ হচ্ছে, তাই 3 মাসের জন্য বের করতে হলো, যে ছবিটা দেখালাম। এরপর আমরা আবার বের করব পরে 12,000 টাকার। এরপর কি হচ্ছে, বা এখন 12,000 টাকা। 3 মাস পর তো 12,000 টাকা হয়েছিল, 12,000 টাকার 1/4 বছর, 3 মাস আর বারবার বলছি না, 1/4 বছরের সুদ আমরা সুদ নির্ণয় করব। সেই সরল সুদ যেটা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে, সেটার নাম দিচ্ছি আমরা I2, ইন্টারেস্ট 2, সেকেন্ড ইন্টারেস্ট। পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ফর্মুলাটা উল্লেখ করবে। যখনই সরল সুদ কষা অঙ্ক করবে ফর্মুলা লিখে লিখে করতে হবে। পি হচ্ছে কত, 12,000 টাকা, আর কত 5%, টাইম কত 3 মাস, এটাও 3 মাসের জন্য, বাই 100। এই যে টাকাটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 3 মাসের সুদ, আর 4 দিয়ে কেটে যাচ্ছে 30, তার মানে 150 টাকা। এই 150 টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় সুদ, অর্থাৎ 12,000 টাকার পরের 3 মাসের সুদ, 12,000 টাকার পরের 3 মাসের সুদ। এরপর আবার তৃতীয় নাম্বার সুদ হচ্ছে যখন 8,000 টাকা জমা দিচ্ছে 3 মাস পর, তখন তো তার আসল চেঞ্জ হচ্ছে, আসল পরিবর্তন হয়ে কত হচ্ছে 20,000 টাকা। সেই 20,000 টাকার সুদ বের করুন। এরপর আসল হচ্ছে 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা। এটা হচ্ছে আসল। এখানে ছিল আমাদের আসলটা 12,000 টাকা। এই 12,000 টাকা কি করে হচ্ছে এটা উল্লেখ করলে ভালো হতো, কারণ 15,000 টাকা থেকে 3,000 টাকা সে তুলে নিয়েছে, তাই এটা হয়ে গেছে কিন্তু 12,000 টাকা। ঠিক আছে, যাক আমরা এবার এই 20,000 টাকার তৃতীয় কেস, 20,000 টাকার সুদ আমরা নির্ণয় করব। সরল সুদ এখানে আমরা ব্র্যাকেটে I3 নাম দেব, সেটা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। উল্লেখ্য যে টি এর মান, যে টাইম টি এর মান, সেটা কিন্তু 6 মাস, মানে 1/2 বছর। এটা মাথায় থাকে জানো, কারণ এটা আমাদের কাজে লাগবে এখন।
তাহলে পি আসল হচ্ছে 20,000 টাকা, ফাইনাল রেট একই আছে 5%, টাইম হচ্ছে 1-2 বছর, বাই 100 টাকা। হয়েছে? এবার এটা কাটাকুটি করি। কাটাকুটি করলে আমরা দুটো শূন্য বাদ দাও। আচ্ছা, 2-এর সঙ্গে 200 মানে 100 হবে, 5 দিয়ে গুণ করলে হবে 500, কোনো দশমিক আসছে না, খুব ভালো, 500 টাকা। এটা হচ্ছে তৃতীয় নম্বর সুদ। তাহলে 12,000 টাকা, 15,000 টাকা সুদ, 12,000 টাকা সুদ, 20,000 টাকার 6 মাসের সুদ, 500 টাকা, 6 মাসের সুদ 500 টাকা। তিনটে সুদকে যোগ করব, অতএব বছরের মোট সুদ, 1 বছরের মোট সুদ, যেটাকে আমরা I1, I2 আর I3 নাম দিয়েছি, সেটা আমরা যোগ করব। প্রথম ছিল 187 টাকা 50 পয়সা, তারপরেরটা একটু দেখে নিই কি কি ছিল। 150 টাকা ছিল, আর 187, হ্যাঁ ঠিক আছে, 150, আর এরপর হচ্ছে 500, 150 আর হচ্ছে 500। এই হচ্ছে মোট আমাদের বছরে 1 বছরের সুদ। যোগ করব আমরা, একটু রাফে যোগ করবে, ভুল হলে অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ সবকিছু মুখে মুখে করা ঠিক হবে না। তাই আমরা একটু যোগ করব। একটু যোগটা চেক করে নাও। 5-8-13, 5-2-7, 1-8, 837.50, অর্থাৎ যোগ করে আসছে 837.50 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সুদ, 837.50 টাকা। 3 বারে সুদ পেয়েছি, বছরে 3 বার, 3 মাস, 3 মাস, 6 মাস। এটা সুদ। আমাদের প্রশ্ন ছিল সুদ আসল কত হবে। আমাদের আসলটা হচ্ছে 20,000 টাকা, কারণ 15,000 টাকাটা কমে 12,000 হয়েছিল, তারপর বেড়ে সেটা 20,000 হয়েছে। তাই 20,000 টাকাই অ্যাকচুয়ালি প্রকৃত আসল। সেই 20,000 টাকার সঙ্গে এটা যোগ করো, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সুদ আসল পেয়ে যাব। অতএব মোট সুদ আসল দীপুবাবু কত পাবে? মোট সুদ আসল 20,000 টাকা। এই আসলটা কিন্তু ভুল করবে না, অনেকেই ভুল করে। তার সঙ্গে 837.50 টাকা যোগ হবে। যোগ হলো, যোগ হয়ে হচ্ছে 20,837.50 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সুদ আসল, দীপুবাবু যেটা পাবে। আমি আরেকবার এটাকে একটু রিভিশন দিই। খুব ভালো অঙ্ক, আমি আবার বলে রাখছি, অঙ্ক এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে বেশি করে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং বারে বারে করতে হবে। তাহলে কিন্তু পাটিগণিত নিজেদের আয়ত্তের মধ্যে হয়ে যাবে। যে বুঝে নিতে হবে ব্যাপারটা, স্টোরিটা, লজিকটা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে এবার করতে হবে অঙ্ক। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। যে 15,000 টাকা বছরের প্রথমে রেখেছে, 3 মাস পর 3,000 টাকা তুলে নেওয়া হয়েছে, পরের 3 মাস পর 8,000 টাকা জমা দেওয়া হয়েছে, এবং বছরের শেষে সে কত টাকা সুদে আসলে কত টাকা দীপুবাবু পাবেন, এটাই আমাদের প্রশ্ন ছিল। আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবি অনুযায়ী যে ব্যাংকে 15,000 টাকা রাখা হয়েছে, 3 মাস পর 3,000 টাকা তুলে নেওয়ার জন্য 12,000 টাকা আছে, সেই 12,000 টাকার আবার 3 মাস পর 8,000 টাকা জমা দিয়েছি, 20,000 টাকা হয়েছে আসল। সেই 20,000 টাকা বছরের শেষে কি হবে, মানে 6 মাস, 3 মাস, 3 মাস, 6 মাস, তিনটে সুদ আলাদা আলাদা বের করতে হচ্ছে। একবার 15,000 টাকার সুদ, আর একবার 12,000 টাকার সুদ, আর একবার হচ্ছে 20,000 টাকার সুদ। 15,000 টাকা 3 মাসের সুদ হচ্ছে আমাদের 187 টাকা 50 পয়সা। ফর্মুলা দিয়ে করেছি, উল্লেখ করেছি আসল কত, সময় কত, সুদের আর কত। সরল সুদ I1 হচ্ছে 187.50 টাকা। দ্বিতীয়বার যে 12,000 টাকা হয়েছে 3,000 টাকা তুলে নেওয়ার ফলে, তার ক্ষেত্রে I2 অর্থাৎ সেকেন্ড সুদ, দ্বিতীয় ধরনের সুদটা হচ্ছে আমাদের 150 টাকা, 3 মাসের সুদ। আর শেষে যেটা আমাদের 8,000 টাকা জমা দেওয়ার পর আসল হয়ে গেল 20,000 টাকা, সেই 20,000 টাকার 6 মাসের সময়, 6 মাস, সেই 6 মাসের সুদ কত,
ছ মাসের সুদ হচ্ছে 500 টাকা। তাহলে মোট সুদ 3 বারে বছরের শেষে 1 বছরে 3 বার সুদ পাওয়া যাচ্ছে, 3 মাস 3 মাস 6 মাস, অর্থাৎ 837 টাকা 50 পয়সা। এটা হচ্ছে মোট সুদ। এবং আসল হচ্ছে 20,000 টাকা, সেটা আমরা 20,000 টাকা যোগ করে দেবো। 20,000 টাকা যোগ করে দিলে আমাদের হবে 20,837 টাকা 50 পয়সা। এটা হচ্ছে মোট সুদ আসল। সো খুব ভালো অঙ্ক, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি বাড়ির জন্য 3টি অঙ্ক প্র্যাকটিস করতে দেব। এইভাবে প্রশ্ন 2 থেকে 3 বার পড়তে হবে, একটা রাফ ছবি আঁকার চেষ্টা করতে হবে যে কি বোঝাতে চাইছে প্রশ্ন 2-3 বার পড়ে যদি বুঝে নিতে পারে কেউ, তারপরে তো বাকিটা ক্যালকুলেশন, ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন। আর ফর্মুলাও খুব বেশি নেই, সুদের ফর্মুলা, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, P × R × T/100, এই একটি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়েই সব অঙ্ক হয়ে যায়। তা আমরা কিছু বাড়ির কাজ দিয়ে রাখছি, বাড়িতে একটা অবসর টাইমে প্র্যাকটিস করতে হবে। 3টি অঙ্ক মাত্র, এগুলো খুব ভালো অঙ্ক। আমি 4টি অঙ্ক দেখালাম, আর এই 3টি অঙ্ক একটু বাড়িতে প্র্যাকটিস করতে দিলাম। আশা করি বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আজকের ক্লাস পর্ব 2 আমরা শেষ করলাম। পরবর্তীকালে নতুন অধ্যায় নিয়ে আমরা পরবর্তীকালে ফিরে আসবো। প্রত্যেকে ভালো থেকো।